সর্বকালের সেরা ফুটবলার কে? খুবই দুর্ভাগ্যজনকভাবে আমার এবং সারা পৃথিবীর খুব পছন্দের একজন ফুটবলারের নাম এই তালিকায় আজকাল আর উচ্চারণ হয় না। এই উচ্চারণ না হওয়ার কারণ একটা প্রায় প্রাণঘাতী ইনজুরি। তা না হলে পেলে, ম্যারাডোনা, মেসি এই ৩টা নামের সঙ্গে এই লোকটারও নাম উচ্চারণ হওয়ার কথা ছিল। এসব যদি কিন্তু বাদ দিয়েও সারা পৃথিবী বিশ্বাস করে যে সর্বকালের সেরা ৫ জন ফুটবলারের যদি আপনি তালিকা করেন, সেখানে কোনোভাবেই তার নাম বাদ দেওয়া হবে না। সেই লোকটার নাম রোনালদো। না, এই পর্তুগালের রোনালদো না। সর্বকালের সেরা ফুটবলারদের একজন রোনালদো নাজারিও। এবং আমরা যাকে পছন্দ করি বলি ফেনোমেনান রোনালদো, এল ফেনোমেনান। সেই ফেনোমেনানের গল্প বলবো আজকে। ফেনোমেনান রোনালদো বা রোনালদো নাজারিও, আমি শুধু ফেনোমেনান বলতে পছন্দ করি। আমি অ্যাকচুয়ালি বড় রোনালদো, ছোট রোনালদো এইসব টার্মে বিশ্বাস করি না, কারণ পৃথিবীতে রোনালদো একজনই, সেটা ফেনোমেনান রোনালদো। কিন্তু আজকাল রোনালদো বললে অনেকে বিভ্রান্ত হয়ে যান। আমার কিন্তু পর্তুগিজ রোনালদোর প্রতি কোনো বিদ্বেষ নাই। মেসি ভক্ত বলে তার প্রতি আমার ভক্তি একটুও কম না। আমি বিশ্বাস করি সেও গ্রেটদের একজন। কিন্তু এই যে সর্বকালের সেরাদের ছোট তালিকা, সেখানে তো আর তার কথা আমার মনে হয় না যে আলোচনা করা উচিত। ওখানে আসলে রোনালদো একজনই থাকবে, রোনালদো নাজারিও। সেটা কেন থাকবে সেটা যদি আপনারা কেউ না জেনে থাকেন তাহলে আমার তার জন্য কষ্ট লাগবে যে পৃথিবীর সেরা আনন্দগুলোর একটা আপনি পান নাই, যে আপনি আসলে দেখেন নাই যে গোল করাটা কত আনন্দদায়ক ব্যাপার হতে পারে। বিশ্বাস করেন, আপনি লিওনেল মেসির খেলা দেখছেন, আপনি রোনালদোর খেলা দেখছেন, আপনি হয়তো ইউটিউবে ম্যারাডোনারও খেলা দেখছেন, পেলের খেলা দেখা কঠিন, তারপরেও আপনি গোলা গোলা ফুটেজে সেটাও হয়তো দেখছেন। কিন্তু যদি কোনো কারণে আপনি ফেনোমেননের খেলা মিস করে থাকেন, তাহলে আপনি বিশ্বের সেরা গোলগুলো দেখেন নাই, সর্বকালের সেরা গোলগুলো দেখেন নাই। তো রোনালদো কী কী করছেন ক্যারিয়ারে, এটা মোটামুটি আপনাদের মুখস্থ থাকার কথা। না থাকলে তার উপরে আমি রাগ করব এবং আমি বলবো যে তাকে একটু দেখে নেওয়ার জন্য। আমি রোনালদোর অন্য জায়গা নিয়ে আলাপ করতে চাই, যে রোনালদো কীভাবে পৃথিবীর ফুটবলকে বদলায় দিচ্ছেন। একা একটা মানুষ পৃথিবীর অ্যাটাকিং ফুটবল, বা আরও ভালো করে বললে বলা যায় যে নাম্বার 9 স্ট্রাইকার, লোন স্ট্রাইকার, এই কথাটারে কিভাবে উনি একটা ক্রিয়েটিভিটিতে পরিণত করছেন সেই আলোচনাটা করব। তার আগে খুব ছোট্ট করে আমরা রোনালদো সম্পর্কে একটু বলে নেই, ফেনোমেনন সম্পর্কে একটু বলে নেই। যদি কেউ আমার মতো মূর্খ থেকে থাকেন, তারাও আমি মূর্খ বলবো না, কারণ আমার তো নিজেরই মূর্খ বলতে কষ্ট লাগে। তো তার জন্য একটু ছোট্ট করে বলে দেই যে রোনালদো কোত্থেকে এসছেন এবং কী করছেন। ছোট্ট বয়স 10 পার হতে না হতেই বাবা মার ডিভোর্স হয়ে যায়, ফলে খুব অশান্তি পাইছেন জীবনে। একটা বোন আর একটা ভাই বোধহয় ছিল, মা খুব কষ্ট করে মানুষ করছেন। কিন্তু মানে বয়স 12 হওয়ার আগেই এই ছেলে স্কুলে পড়া বাদ দিয়ে দিল। খুব কষ্ট করে ওর মা ওরে স্কুলে পাঠাতেন, পড়াশোনার টাকা জোগাড় করতেন, দরিদ্র ফ্যামিলির বাচ্চা তো। সেই কষ্টটা ওর মা পরে একটা ইন্টারভিউতে বলছেন যে আমার মনে হলো যে ও দিনের পর দিন ওরে দেখতে দেখতে মনে হলো যে আমার এত কষ্ট সব বৃথা হয়ে গেল। আমার ছেলেটা স্কুল যাওয়া বন্ধ করে দিল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। রাস্তায় রাস্তায় সে কী করতো জানেন? রাস্তায় রাস্তায় পায়ে ফুটবল নিয়ে দৌড়ায় বেড়াতো। বিশ্বাস করেন এটা সত্যি। এই গল্প খানিকটা রোনালদিনোর ক্ষেত্রেও সত্যি। তখন অবশ্যই এই রোনালদিনোর নামই রোনালদিনো ছিল, এই আমাদের ফেনোমেননের নাম। সেই গল্পটা বলবো, ছোট করে বলবো। তো রোনালদো ওই ফেনোমেনন রোনালদো রাস্তায় রাস্তায় দৌড়ায় বেড়াতেন পায়ে ফুটবল নিয়ে। এটা দেখে তার লোকাল একটা ফুটসাল দল ডেকে নিল। দেখেন, এই গল্পটা কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে এক্সক্লুসিভ। দারিদ্র্যের গল্পটা পুরো লাতিন আমেরিকায়, ধরেন আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, ভেনেজুয়েলা, প্রায় সব জায়গায় একই রকম। কিন্তু এই ব্রাজিলের একটা এক্সক্লুসিভ ব্যাপার আছে, সেটা হচ্ছে ফুটসাল। আমাদের রোনালদো বড় বড় অনেক খেলোয়াড়, কাকার মতো যারা একটু রিচ ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা ছাড়া বেশিরভাগ খেলোয়াড়, তাদের শুরুটা হয়েছে ফুটসাল দিয়ে। আপনারা কেউ ফুটসাল সামনাসামনি দেখছেন কিনা জানি না, আমি সাংবাদিকতা করার সূত্রে বাংলাদেশেও 2-4 বার দেখছি। ফুটসাল একটা অভূতপূর্ব খেলা। ফুটসালের বৈশিষ্ট্য হচ্ছে অল্প একটু জায়গার ভিতরে খেলতে হয়, খেলোয়াড় সংখ্যা যদিও কম থাকে, কিন্তু খুবই ছোট্ট জায়গা। মানে কিভাবে আপনাকে বুঝাবো, দাঁড়িয়াবান্ধা কোর্ট যতটুকু হয় ওই প্রায় অতটুকু, ওইটুক জায়গার মধ্যে 6-6-12 জন খেলোয়াড় যখন খেলে এবং ওই বলটারে গোলে দেওয়ার চেষ্টা করে, গোল পোস্ট হচ্ছে ছোট্ট, তখন আপনার মারাত্মক লেভেল অফ স্কিল লাগে। এবং সেখানে ড্রিবল পাওয়ার, ওই খেলোয়াড়কে, ডিফেন্ডারকে বোকা বানানোর জন্য নানা রকম কৌশল আবিষ্কার করা, এগুলো না থাকলে আপনি টিকতেই পারবেন না। তো ফুটসালে যখন 10 বছর বয়সী রোনালদোকে নিয়ে গেল ওই লোকাল ক্লাবে, প্রথম সিজনে মাত্র 111টা গোল করছিলেন রোনালদো।
আমি হেসে ফেললাম আর কি, নাম্বারটা খুব বিধ্বংসী একটা নাম্বার বলে। এই নাম্বারটা আমি যখন পড়তেছিলাম আজকে এই কনটেন্ট বানানোর আগে আমি একটু আবার রিভিউ করার চেষ্টা করতেছিলাম আমার লাইফটা, তখন নাম্বারটা পড়ে আমার জাস্ট স্রেফ আজগুবি মনে হয়েছে। ফুটসালের মতো খেলায় যদিও ওখানে গোল একটু বেশিই হয়, তারপরে এক সিজনে 111টা গোল করা এটা অ্যাবসার্ড একটা নাম্বার, অ্যাবসার্ড। এবং এই অ্যাবসার্ড নাম্বারের কারণে এবং ভয়াবহ স্কিলের কারণে ফুটসালে তার সঙ্গে ওই সময় যারা খেলছে তারাও কেউ কেউ পরে মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে, তারা বলছে যে আমরা ওকে দেখতে পাইতাম না। মানে ও যে বলটা রিসিভ করলো, রিসিভ করার পরে ও দাঁড়ায় আছে শান্ত, হঠাৎ করে কী করে ফেললো তারপরে আর বুঝতে পারতাম না, গোল হয়ে যেত। আসলেই তাই, রোনালদোর খেলা আমরা 98 পর্যন্ত যে দেখছি ওটা ওই ছিল, ফুটবল মাঠে হচ্ছে তাই করতো। কি হইতো, সে বলটা রিসিভ করতো, রিসিভ করে কয়েক সেকেন্ড শান্ত থাকতো, তারপরে কি একটা হয়ে যেত, মনে হতো জাস্ট একটা বিদ্যুৎ চমকে গেছে। ওই জিনিসটা রোনালদো ফুটসাল থেকে শিখছে। এবং সঙ্গে পরবর্তীকালে রোনালদিনো যে জিনিসগুলোর ম্যাজিকে পরিণত করছে, ওই যে ফেইন্ট, তারপরে ওই ম্যাজিক্যাল বিভিন্ন মুভমেন্ট, ওই খেলোয়াড়দের বোকা বানানোর জন্য ডিফেন্ডাররা, ওগুলো সব ফুটসাল থেকে শিখছে রোনালদো। এবং সেই জিনিসটা খুব দ্রুত বয়সভিত্তিক বিভিন্ন ছোট ছোট পাড়ার দলের চোখে পড়ে গেল, তারা ওকে ফুটবলে নিয়ে নিল। একটা লোকাল ক্লাবে খেলতেছিল, ওই সময় ওর যখন বয়স 12 তখন ও চোখে পড়লো জর্জিনোর। জর্জিনোর নামটাও আপনাদের শোনা থাকা উচিত। জর্জিনো সর্বকালের সেরাদের তালিকায় থাকবেন না, কিন্তু লিজেন্ডারি কি ক্রিয়েটিভ ফুটবলারদের তালিকা করতে বসলে তাকে আপনি না রেখে পারবেন না। ব্রাজিলের কিংবদন্তি, ওই সময় ছোট একটা ক্লাবের কোচ ছিলেন, মূলত জর্জিনোর হাত ধরে ও ফুটবলে আসলো। বয়স 13 হওয়ার আগে তার প্রফেশনাল ফুটবলে ডেবু হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু প্রফেশনাল ইয়থ ফুটবল খেলে নাই, তার আগেই প্রফেশনাল ফুটবলে ডেবু হয়ে গেল। প্রথম ম্যাচেই জোড়া গোল করলো, প্রথম সিজনে বোধহয় 40-এর উপরে গোল করলো। একেবারে 13 বছর বয়সেই সে ব্রাজিলের ওই লিগে সর্বোচ্চ গোলদাতা। ওই দলটার হয়ে খেলতে গিয়ে বলিভিয়ায় গিয়ে এক গাদা গোল দিয়ে আসলো, চিলিতে গিয়ে এক গাদা গোল দিয়ে আসলো। ক্লাসিক ঘটনা ঘটলো পর্তুগালে, ওই টিমটা ট্যুর করতে গেছিল, গিয়ে পর্তুগালে বড় বড় দলের বিপক্ষে টেনফিকার বিপক্ষেও ওরকম রোনালদো মাথায় দিয়ে আসলো। পর্তুগালে বসেই ওই দলটাকে পর্তুগালের পোর্তো দলের যে চেয়ারম্যান উনি অফার করলেন, তুমি এই ছেলেরে রেখে যাও, আমরা ওরে খেলাবো। পোর্তোর চেয়ারম্যান অফার করলেন, ওইটা ফিরাই দিল তার ক্লাব, যে সিজনের মাঝপথে কীভাবে বিক্রি করব। তারা গিয়েছে আনঅফিসিয়াল ম্যাচ খেলতে, আনঅফিসিয়াল ট্যুর করতে, সেখান থেকে মাঝপথে তো বেঁচে দেওয়া যায়। সিজন শেষ হতে না হতেই কতগুলো ব্যাপার ঘটে গেল। এক নম্বর হচ্ছে ব্রাজিল ন্যাশনাল টিম, ব্রাজিলে কিন্তু সে ন্যাশনাল টিমে আগে ডাক পাইছে বয়সভিত্তিক দলের ডাক পাওয়ার, সব বিচিত্র ঘটনা তার জীবনে ঘটছে। আগে 1994 সালে ন্যাশনাল টিমে ডাক পাইছে, পরে 1996 সালে বয়সভিত্তিক দলের হয়ে অলিম্পিক খেলছে। এটা আমার ধারণা খুব বেশি ফুটবলারের জীবনে এই ঘটনা ঘটে নাই। 13 বছর বয়সে আপনি ন্যাশনাল টিমে যদি ডাক পান, তখন তো ইয়েরে নিয়ে ওদের ব্রাজিলের কোচ ছিলেন সম্ভবত কে, পাহিরা ছিলেন কিনা, পাহিরারে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, যেই 13 বছর বয়সী একটা ছেলেরে ন্যাশনাল টিমে নিয়ে যাচ্ছে। আরে ভাই, তারা ইউরোপের বড় বড় ক্লাব তখন কিনতে চাচ্ছে, আপনার পিএসভি এইন্ধোভেন থেকে শুরু করে বার্সেলোনা, ইন্টার মিলান, এসি মিলান, দিন দুনিয়ার সমস্ত ক্লাব এই বিস্ময় বালককে কিনবে, ইউরোপে আনবে। সেই রকম একটা অবস্থায় বাহিরা তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে বাচ্চা হোক আর যাই হোক তারে ন্যাশনাল টিমে নিতে হবে। যদিও 94 বিশ্বকাপে তারে মাঠে নামানো হয় নাই, কিন্তু সে দলের সঙ্গে ছিল, ফলে সে প্রথম বিশ্বকাপটা মাঠের বাইরে থেকেই জিতছে। কিন্তু যেহেতু লোকটা ফেনোমেনাল, ফলে সে নিজের পায়ে কী কী করতে পারে ব্রাজিলের জন্য সেটা দেখার জন্য একটু, সেটা শোনার জন্য একটু 1 মিনিট ওয়েট করেন। এর মধ্যে সে পিএসভিতে চলে গেল, পিএসভি এই ধোবেন। এই অফারটা ব্রাজিলের ক্লাবটা ফিরালো না, বেশ চড়া দামে, সম্ভবত যাক অ্যামাউন্টটা মনে নেই, অ্যামাউন্ট মনে থাকা জরুরি না। পিএসভির হয়ে খেলতে গিয়ে সে বছর সে নেদারল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেল, যেখানে যাচ্ছে সে গোল করতেছে। পরের বছর তারে ওই সময়ের রেকর্ড ফি দিয়ে কিনে নিল বার্সেলোনা। এখানে একটা মজার কথা বলি, ফেনোমেনন রোনালদো হচ্ছে পৃথিবীর একমাত্র ফুটবলার যে 2 জোড়া রাইভালের পরস্পরের হয়ে খেলছে। প্রথমত স্পেনের রাইভাল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দুইটাতেই খেলছে সে, আবার ইতালির রাইভাল ইন্টার মিলান, এসি মিলান, দুই দলের হয়েই খেলছে। এই রেকর্ড দিন দুনিয়ায় সম্ভবত, আমি ঠিক নিশ্চিত না, সম্ভবত আর কারো নাই যে এই 4 দলেই খেলছে, রিয়াল, বার্সা, ইন্টার মিলান, এসি মিলান। প্রথম শুরু হলো বার্সেলোনা দিয়ে, বার্সেলোনায় প্রথম সিজনেই মানে তাজ্জব বানায় দিল লুইস এনরিকে, তার সতীর্থ ছিল, পরে যে বার্সেলোনার কোচ হয়েছিল। এনরিকে তার প্রথম দেখছিল নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে সে দেখে ওই সময় একটা মিডিয়াতে, মানে ওই সময় পোস্ট ম্যাচে সম্ভবত বলছিল যে একটা মানুষ যে এত ক্রিয়েটিভ হতে পারে এবং এইরকম ভয়াবহ ফুটবল খেলতে পারে, এটা এর আগে আমি কখনো স্বপ্নেও দেখিনি।
এরপর বার্সেলোনায় এসে যথারীতি সেটা করলো, যা যা করছে, রেকর্ড করছে সবই দেখছেন আপনারা। প্রথম সিজন বার্সায় খেলেই ব্যালন ডিওর জিতে গেছে, বুঝতে পারতেছেন যে কোন লেভেলের খেলা খেলছে। পরে বার্সা আসলে তাকে এক ধরনের ভুল বোঝাবুঝির শিকার হয়ে ছাড়লো। রোনালদোকে যখন পিএসবি থেকে বার্সেলোনা কিনলো তখন অ্যাকচুয়ালি তাকে 8 বছরের কন্ট্রাক্ট অফার করা হয়েছিল, 8 বছরের জন্য তাকে কিনে নিতে চাইছিল। কিন্তু এই কন্ট্রাক্টটা কোনো একটা বিচিত্র কারণে 8 বছরের জন্য সই হয় নাই, সই হয়েছে 1 বছরের জন্য। কেউ বলে এটা বার্সেলোনার ত্রুটি, কেউ বলে রোনালদোর এজেন্টের ত্রুটি, কেউ বলে রোনালদোর ত্রুটি। কি হয়েছে আসলে এই সিনারিওটা কেউ ঠিক পরিষ্কার না। তবে যখন সিজন শেষ হলো, সিজন শেষে যখন তারা কন্ট্রাক্ট রিনিউ নিয়ে আলাপ করলো, মানে আপনার কন্ট্রাক্ট রিনিউর তো প্রশ্ন আসে না, যদি 8 বছরের চুক্তি হয় তাহলে তো কন্ট্রাক্ট চলতে থাকবে। ওই সময় বার্সেলোনা প্রেসিডেন্ট বললেন যে রোনালদো আমাদের বার্সেলোনার জীবন, ফলে সে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে। রোনালদো বললো যে আমি এখানে খুব হ্যাপি, বার্সেলোনায় কন্টিনিউ করবো, কিন্তু সিজন শেষে দেখা গেল তার চুক্তি মাত্র 1 বছরের। এবং তখন যদি বার্সার তাকে রেখে দিতে হয় তাহলে ওই যে ফেয়ার প্লে পলিসিতে আটকায় যায়। তার যে হিউজ স্যালারি, ওই স্যালারিটা প্রোভাইড করার মতো পারমিশন তখন আর বার্সেলোনার নাই, তার চেয়ে বেশি অলরেডি তারা পরের সিজনের জন্য খরচ করে ফেলছে। ফলে তারা আর ওকে রাখতে পারলো না, তাকে কিনে নিল ইন্টার মিলান। ইন্টার মিলান যখন আবার কিনলো তখন কিন্তু আবারও বিশ্ব রেকর্ড হলো। ম্যারাডোনার পর পৃথিবীর দ্বিতীয় এবং এখন পর্যন্ত মাত্র ওই দুজনই 2বার বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি পাইছে। তার ভিতরে আরেকবার হচ্ছে ওই যে ইন্টারে গেল বার্সেলোনা থেকে, ইন্টারে গেল যথারীতি, ওখানেও তোলপাড় কাণ্ড, ওখানেও জিতলো না এমন কোনো ব্যাপার নাই। মানে সে ততদিনে বিশ্ব জয় করার দ্বার প্রান্তে। এদিকে জাতীয় দলের হয়ে তখন ম্যাজিক দেখানো শুরু করছে। 98 ওয়ার্ল্ড কাপ চলে আসলো, 98 ওয়ার্ল্ড কাপে পুরো বিশ্বরে মাথায় ফেললো সে। তখন পৃথিবী বুঝে গেল যে কী জিনিস পৃথিবীতে আসে। ফেনোমেনন রোনালদোর মতো চুল ছাঁচা, ফেনোমেনন রোনালদোর মতো চুলের কাটিং দেওয়া, তার মতো করা, তখন বাংলাদেশ জুড়ে একটা ট্রেন্ড। আমরা যারা আর্জেন্টিনা সমর্থক, আমরা পর্যন্ত একটু ঈর্ষান্বিত হয়ে ব্রাজিলিয়ানদের দিকে তাকাইতাম যে ওরা কি একটা স্টাইলিশ খেলোয়াড় পাইছে যে যে কোনো জায়গা থেকে গোল করতে পারে। রোনালদোর স্কিলের কথা তো শেষে বলবো। যাই হোক, জাতীয় দলের হয়ে মাতাচ্ছে। 98 ফাইনালে অবশ্য খুব মানে বিতর্কিত, রহস্যময় এবং ট্রাজিক একটা ঘটনা ঘটলো। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলতে নামার মাত্র ঘন্টা দেড়েক আগে জানা গেল সে কোনো একটা রহস্যময় কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ফলে তাকে ছাড়াই মারিও জাগালো ফাইনালের স্কোয়াড ঘোষণা করলেন। পরে রোনালদো জ্ঞান ফিরে পাওয়ার পরে সে খুব পিড়াপিড়ি করে নিজেকে 11-এ রাখলো। জাগালো তাকে দলে জায়গা দিলেন। মাঠে যখন নামলো রোনালদো তখন সেটা রোনালদোর ছায়াও না। রোনালদোর বাড়ির বিড়ালটাও নিশ্চয়ই ইচ্ছে ভালো ফুটবল খেলে। ফলে রোনালদোকে পাওয়া গেল না। ব্রাজিল 3-0 গোলে হেরে গেল। ফ্রান্স আসলেই ভালো ফুটবল খেলছিল, জিদান ম্যাজিক ছিল এটা। জিদান রোনালদো পরস্পরের মুখোমুখি হলে আমরা ভাবছিলাম ম্যাজিক্যাল ফুটবল হবে, রোনালদো পারলেন না। ওই আসলে কি ঘটছিল এটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে, পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন করছে। আর ওই ডাক্তারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ওই ডাক্তারকে কাঠগড়ায় যেতে হয়েছে, মারিও জাগালোকে দিতে হয়েছে, সাক্ষ্য দিতে হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ব্যাপারটা সলভ হয় নাই। এখনও পর্যন্ত কেউ পরিষ্কার জানে না যে রোনালদোর সঙ্গে কী হয়েছিল, কেন সে এরকম অজ্ঞান হয়ে গেছিল, এবং কেন সে প্রায় ঘোরের মধ্যে ওইখানে। টাইমস পত্রিকা পরে বিশ্বকাপ ফাইনালে রিভিউ করতে গিয়ে লিখছিল যে মনে হচ্ছিল যে একটা মানে অপ্রকৃতস্থ মানুষ যে তার ঘুমের ঘোরে স্লিপ ওয়াক করতেছে, মাঠের ভিতরে এলোমেলোভাবে হেঁটে বেড়াচ্ছে। সে একটা মুহূর্তের জন্য ম্যাচে ছিল না। যাই হোক, 98 তার জন্য একটা বিপর্যয় ছিল। এইটা শুধু ওই ফাইনালটা বিপর্যয়। এছাড়া ওই টাইমটা তো সারা পৃথিবী সে একা মাতাচ্ছে, একদম পৃথিবীরে নিজের হাতে করে রাখছে। তখন দেখেন জিনেদিন জিদান খেলতেছে পৃথিবীতে, কত বড় বড় ফুটবলার খেলতেছে, কিন্তু পুরো পৃথিবী ডমিনেট করতেছে সে। সেই সময় কিন্তু এই আলোচনাটা খুব পরিষ্কার। তখনও তো মেসি আসে নাই, রোনালদো আসে নাই, তখন আলোচনা পরিষ্কার যে সর্বকালের সেরা কে, পেলে, ম্যারাডোনা নাকি ফিনোমেনন রোনালদো। এবং সেই দিকেই সে ছুটতেছিল। আপনি ফেমাস কোট অ্যাবাউট রোনালদো দিয়ে সার্চ দিয়ে দেখেন, সর্বকালের সেরা এমন কোনো ফুটবলার পাবেন না যারা 90s বা এই শতাব্দীর প্রথম দিকে খেলছে তারা বলতেছে না যে তার ফেস করা বেস্ট এভার ফুটবলার হচ্ছে রোনালদো। এবং সেই স্কিল সে দেখা গেছে এরপরে যেটা হলো যে খুব দ্রুত সেই ইনজুরিতে পড়ে গেল ইন্টারে থাকতে। এবং ওই সময় ক্যারিয়ারের সোনালি সময়, মানে যে লোকটা পরের বারও ব্যালন ডি'অরে সে রানার আপ হলো, তা ওই রকম একটা অবস্থায় সারা পৃথিবী মাতাচ্ছে, ক্লাবকে জিতাচ্ছে, জাতীয় দলকে ফাইনালে তুলতেছে, বিশ্বকাপের কোপা জিততেছে, যেখানে যাচ্ছে সেখানে কনফেডারেশনস কাপ জিততেছে, যেখানে যাচ্ছে গোল বন্যা বয়ে যাচ্ছে। মানে সব রেকর্ড তখন একে একে তার পায়ে এসে ধসে পড়তেছে। সেই সময় তো খুবই স্বাভাবিক যে সে সারা পৃথিবীরে বদলায় দেবে, সর্বকালের সেরার নামটা মুছে দিয়ে ওইখানে চলে যাবে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সময় ৩ বছরেরও বেশি সময় রোনালদো অ্যাকচুয়ালি মাঠের বাইরে ছিল। দু একবার কামব্যাক করার চেষ্টা করছে, হাঁটু ভাঙলো, গোড়ালি ভাঙলো, আরও কয়েকটা বিভিন্ন রকম ভুতুড়ে ইনজুরিতে পড়লো। কি যে হলো রোনালদোর সঙ্গে উপরওয়ালা জানে। এর ভিতরে এক হাঁটু ভাঙার ইনজুরিতেই তো অলমোস্ট ১.৫ সিজন মাঠের বাইরে ছিল। ফিরে একটা ম্যাচ খেলে আবার গোড়ালি ভাঙলো। এরকমভাবে অলমোস্ট ৩ বছর ওই সময় তার সোনালি সময়টা চলে গেছে। এবং ববি রবসন বলছেন যে অ্যাকচুয়ালি দেয়ার আর টু ফেনোমেনন রোনালদো। একজন হচ্ছে ইনজুরির আগের ফেনোমেনন, আর একজন হচ্ছে ইনজুরির পরের। কোনো রোনালদো পিছায় আছে তা ভাবার কোনো কারণ নাই, কিন্তু দুই রোনালদোর স্টাইল নিয়ে আমরা সেই দিকে যখন বলবো তখন বলবো যে দুই রোনালদোর মধ্যে ডিফারেন্সটা কী। সে ফিরল ২০০২ সালে ফিরেই আবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। আপনারা জানেন যে ব্রাজিল কিন্তু বিশ্বকাপে উঠতে পারতেছিল না ২০০২ সালে। বাছাই পর্বে প্লে অফ খেলতে হয় এরকম একটা অবস্থা। একেবারে বাছাই পর্বে শেষ দিকে টিমের সঙ্গে জয়েন করলো রোনালদো ইনজুরি থেকে ফিরেই। লাস্ট ম্যাচে গোল করে প্লে অফে যাওয়া বন্ধ করলো, দলকে বাছাই পর্ব পার করলো এবং বিশ্বকাপে আসলো আন্ডারডগ হিসাবে। যদিও রোনালদিনো সর্বকালের সেরা ট্রায়োর একটা, এরা ব্রাজিলের আক্রমণভাগে, কিন্তু বাছাই পর্বের বাজে রেজাল্টের কারণে অনেকে বলতেছিল আন্ডারডগ। সেখান থেকে আর কিসের কি, রোনালদোর ওই ফুটবল সঙ্গে রোনালদিনোর সাপোর্ট, ব্রাজিল তাদের পঞ্চম শিরোপা জিতে ফেললো এবং সেটাই এখন পর্যন্ত শেষ শিরোপা হয়ে আছে। আশা করি খুব দ্রুতই ষষ্ঠ শিরোপা চলে আসবে এবং মানে মানুষ দেখলো যে হোয়াট রোনালদো ফেনোমেনন ক্যান ডু, এবং বিশ্বকাপের গোল্ডেন বল গোল্ডেন বুট দুটোই জিতল। মানে কি ব্রিলিয়ান্ট ফুটবল খেললে একই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়া যায় এবং সেরা খেলোয়াড় হওয়া যায়, সেই জিনিসটা সে করে দেখালো। ও বছর আবারও ব্যালন ডি অর জিতল। ওই বছরই তাকে কিনে নিল গ্যালাক্টিকোস, বানালো হচ্ছে রিয়াল মাদ্রিদ। ওই যে বলছে আগেই যে বার্সা রিয়াল দুই দলে খেলছে, রিয়ালে কিন্তু লম্বা সময় খেলছে। জিদান, ফিগো, তারপরে কি একটা টিম রে ভাই, যেদিকে তাকাবেন তারকা তারকা। একটা ছবি পাওয়া যায়, ছবিটা এখানে দেখেন, যে একটা ফ্রি কিক ঠেকাতে কারাও লাভ দিয়ে উঠছে দেখেন, প্রত্যেকে সুপারস্টার ছিল। সেই টিমে ফেনোমেনন রোনালদো ছিল সবচেয়ে বড় সুপারস্টার এবং সে রিয়ালে হয়েও এরকম ইউসিএল জেতা সব কিছুই করলো। পরে রিয়াল ছেড়ে চলে গেল এসি মিলানে গিয়ে আবারও দুরন্ত খেললো। মানে সব মিলে যেখানে গেছে দুর্দান্ত খেলছে। এখন শেষ পর্যন্ত করিন্থিয়াসে খেলে খুবই দ্রুত অবসর নিয়ে নিল। ২০০৬ বিশ্বকাপ ছিল শেষ বিশ্বকাপ, সেবার অবশ্য রোনালদো একদমই তার ছায়া হয়েছিল। ততদিনে দুটো সমস্যা হয়ে গেল, ইনজুরি প্রন ছিল, তো ইনজুরিটা বারবার ফিরে আসতে শুরু করলো, ফলে ইউরোপে আর খেলার ঝুঁকিটা নিচ্ছিল না। তখন মনে হচ্ছিল যে কোনো দিন তার লাইফ শেষ হয়ে যাবে, ফলে সে দ্রুত ব্রাজিলে ব্যাক করতে চাচ্ছিল এবং ২০০৬ বিশ্বকাপ আসতে আসতে সে একটু বাল্কি হয়ে গেছিলো, ফলে তার যে স্পিড, তার যে বিলিয়ান্স, এই ব্যাপারগুলো একটু পুয়ার ছিল। যদিও ব্রাজিলের হয়ে সে বিদায়ী ম্যাচ খেলছে অনেক পরে ২০১১ সালে এসে, কিন্তু অ্যাকচুয়ালি ২০০৬-৭ই তার শেষ মৌসুম হয়ে আছে। এরপরে আর কোনো লেভেলে টপ লেভেলে ফুটবল খেলেন নাই। করিন্থিয়াসে আসেন, করিন্থিয়াস থেকেই পেশাদার ফুটবলকে বিদায় বলছেন। ও এখন আমরা একটু বলি যে এই যে শুরু থেকে বারবার বলতেছি যে পৃথিবীর ফুটবলের যে চিন্তাটা, এইটা ফেনোমেনন রোনালদো বদলায় দিচ্ছেন। এটা কীভাবে? একটা তো আছে যে আপনারা যারা খেলা দেখছেন তারা জানেন 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গোল করা, বক্সের যে কোনো জায়গা থেকে গোল করা, নিজেদের ডিফেন্স থেকে বল নিয়ে বার্সেলোনার হয়ে তার একটা গোল আছে। ওই গোলটা মানে রিক্রিয়েট করতে না পেরে নাইকি এসে বার্সেলোনার অফার দিছিল যে এটা তো কাউরে দিয়ে রিক্রিয়েট করা সম্ভব না। ৫ জনরে ওভারটেক করে গিয়ে নিজেদের হাফে সম্ভবত কোনো একজন ডিফেন্ডারের কাছ থেকে বল রিসিভ করে ৫ জন ডিফেন্ডারে বোকা বানায় গিয়ে শট করে গোল করছিলেন। ববি রবসন ওইটা দেখে নাকি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন ওই গোল দেখে। ওই গোলটা নাইকি রিক্রিয়েট করার চেষ্টা করে না পেরে পরে ফুটেজ কিনে সেই ফুটেজ দিয়ে বিজ্ঞাপন বানাইছিল যে সর্বকালের সেরা ফুটবলারকে আমরা ঈশ্বরের কাছে চাইছি, ঈশ্বর আমাদেরকে এই পাঠাইছেন। আসলে এই ঘটনাটা তাই। তো এইসব স্কিল তো আপনারা জানেন, কিন্তু আমি একটু থিওরিটিক্যালি বলতে চাই যে রোনালদো ফুটবল কীভাবে বদলায় দিয়েছেন। দুইটা ধারণা ফুটবলে রোনালদো পূর্ববর্তী যুগে সত্যি ছিল, রোনালদো পরবর্তী যুগে এটা সত্যি নাই। প্রথমত হচ্ছে নাম্বার 9। নাম্বার 9 বলতে রোনালদোর আগের যুগে বোঝা যেত প্রচার, মানে এখন যেরকম কার কথা বলবো, কারে ছোট করবো বুঝতেছি না, হিগুয়েন ভাবতে পারেন, বা এখনকার লেভানডোভস্কি অবশ্য মাঝে মাঝে টুকটাক অ্যাসিস্ট করার চেষ্টা করে, ক্রিয়েট করার চেষ্টা করে, তেমন একটা হয় না। এদের হচ্ছে বলে প্রচার, যারা একদম বক্সে দাঁড়ায় থাকবে, বক্সে ওয়েট করবে একটা জেনুইন পাসের জন্য।
পেলে যে কোনো জায়গা থেকে গোল করে ফেলবে, এটা খারাপ না, একটা স্পেশালাইজেশন। কিন্তু ধরে নেওয়া হতো রোনালদো পূর্ববর্তী যুগে যে নাম্বার 9রা মানে যে লোন স্ট্রাইকার হিসাবে খেলবে, একমাত্র স্ট্রাইকার হিসাবে যে খেলবে, সে আসলে ক্রিয়েটিভ হবে না। সে ওই যে ড্রিবল করা, তারপরে ভয়াবহ পেস দিয়ে উইঙ্গার মধ্যের মতো দৌড় দেওয়া। রোনালদো কিন্তু দুই পায়েই খেলতে পারতেন সমানে, ফলে দুই সাইড থেকেই, মাঝখান থেকে তো তার অ্যাটাক করা প্রিয় কাজ ছিল, কিন্তু দুই সাইড থেকেই সমানে দৌড়াতে পারতেন। যদি দেখতেন ডান থেকে ওঠা ভালো হবে, ডান থেকে উঠতেন, যদি দেখতেন বাঁয়ে থেকে ওঠা ভালো হবে, বাঁয়ে থেকে উঠতেন। জন্মগতভাবে ডান পায়ের হলে দুই পাতার সমান চলতো, লেফট ফুটেড বা রাইট ফুটেড বলে আপনি চিহ্নিত করতে পারবেন না। ফলে তিন জায়গা থেকে সমানে দৌড়ায় ঢুকতে পারতো এবং ভয়াবহ পেস ছিল, ভয়াবহ পেস ছিল। পেসের কথাটা বলতেছি। তো এই পেসটা ঠিক আছে, এবং যে কোনো জায়গা থেকে গোল করতে পারা, ওই যে বললাম 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও গোল করতে পারতেন এবং অবিশ্বাস্যভাবে ইয়ে করতে পারতেন, গোল আদায় করতে পারতেন। প্রথম মিটটা ভাঙলেন যে নাম্বার 9 ফুটবলার মানে লোন স্ট্রাইকারও ক্রিয়েটিভ হতে পারে, এবং সেটা কত ক্রিয়েটিভ হতে পারে যে তার সঙ্গে ম্যারাডোনা পেলের তুলনা হচ্ছে। কত ক্রিয়েটিভ হলে এটা সম্ভব, মানে 1-to-1 পজিশনে গোলকিপার বা কোনো ডিফেন্ডারের যদি উনি পায়ে যেতেন, তাহলে তাকে বোকা বানানোর জন্য উনি না করছেন এমন কোনো ক্রিয়েটিভ কাজ নাই। সেটা নাগমেট থেকে শুরু করে হরেক রকমের কাজ করছেন। ড্রিবলিং ছিল দুর্দান্ত, মানে আপনার মনে হবে ডিপ লাইং মিডফিল্ডারের খেলা দেখতেছি। সাধারণত ডিপ লাইং মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডাররা একটু বেশি ড্রিবল করে, কিন্তু স্ট্রাইকারদের তো আমরা খুব বেশি ড্রিবল করতে দেখি না, রোনালদো পরবর্তী যুগেও অত বেশি দেখি না। কারণ স্ট্রাইকারদের কাজ তো পরিষ্কার যে তুমি বক্সে থাকবা, বক্সের আশেপাশে গোল করবা, কিন্তু রোনালদো নিজেদের হাফে নেমে আসতেন বল রিসিভ করতে। ওই যে বলতেছি যে যারা 98 বা তার আগের রোনালদোরে দেখেন নাই, তারা হয়তো এই ব্যাপারগুলো বিশ্বাস করবেন না, একটু মিলায় দেখতে পারেন। এই রোনালদো আলাদা জিনিস ছিল, যে দুইটা রোনালদো। এই প্রথম রোনালদো ছিল হচ্ছে সর্বকালে সেরা হওয়ার জন্য সে আসলে আসছিল। ওই ইনজুরিটা আসলে ওই রোনালদোর বিদায় ঘটায় দিয়েছে। ওই রোনালদো যদি আর 3টা বছর ওই একই স্টাইলে এবং ওই একই সাফল্যের সঙ্গে খেলতো, তাহলে অ্যাকচুয়ালি পেলে, ম্যারাডোনা, মেসির সঙ্গে তার নাম শীর্ষেই থাকতো। তো সেইটা দুর্ভাগ্য। কিন্তু পরে যে রোনালদো ফিরে আসছে, সে আবার আর একটা জিনিস প্রুভ করছে। সেটা হচ্ছে যে শুধু গোল স্কোরিং অ্যাবিলিটি দিয়েও সর্বকালের সেরাদের তালিকায় যাওয়া যায়। একটা ওই যে দ্বিতীয় মিথের কথা বলতেছিলাম, আরেকটা মিথ ছিল লাতিনদের নিয়ে, যে লাতিন অ্যাটাকারদের খুব একটা পেস থাকে না, এরা সবসময় পেসে দুর্বল, যেটা আমাদের মেসির ক্ষেত্রে, নেইমারের ক্ষেত্রেও সত্যি। এরা কিন্তু দেখবেন মেসির কিন্তু পেস ওই রকম মারাত্মক না। মেসি হচ্ছে শর্ট স্প্যান পেস। মেসি আস্তে আস্তে ড্রিবল করে ডুববে 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 আঁকাবে, হঠাৎ করে একটা ঝটকা দিয়ে ঢুকে যাবে, ওই কয়েক সেকেন্ডের জন্য ভয়াবহ পেস তৈরি করবে। কিছু বিরল ক্ষেত্রে, যেমন গেটাফের বিপক্ষে সেই গোল বা এরকম দু একটা ক্ষেত্রে মেসি ভয়াবহ স্পিড দেখায়, কিন্তু স্পিড তার মূল বৈশিষ্ট্য না। কিন্তু রোনালদোর ক্ষেত্রে আপনি দেখবেন ভেরি আনলাইক লাতিন, ভেরি আনলাইক লাতিন অ্যাটাকার, সে হচ্ছে ভয়াবহ পেস ছিল তার। সে যখন বল পায়ে পাইতো, ওই যে শুরুতে বলছিলাম 30 সেকেন্ডের একটা ব্রেক হয়তো নিত, তারপরে সে যে ঝড়টা তুলতো, আপনি স্রেফ বিদ্যুৎ চমকের মতো, আপনি যদি মানে রিপ্লে না দেখেন তাহলে বুঝতেও পারবেন না, মনে হবে একটা হলুদ রেখা দৌড়ায় যাচ্ছে, হলুদ ওই জার্সিটা শুধু দেখতে পাবেন। কি কি করতেছে এর ভিতরে কারিকুরি, এইগুলো আপনি শুরুতে বুঝতেও পারবেন না। তো এই দুটো জিনিস, যে নাম্বার 9 ক্যান বি এ ক্রিয়েটিভ ফুটবলার এবং লাতিন আমেরিকান ফুটবলাররাও গতিশীল হয়, এই দুটো জিনিস তিনি সত্য প্রমাণ করে গেছেন। তবে এই দুটো জিনিস আসলে শুধু রোনালদোর না। রোনালদো ওই যে বললাম যে 3 বছরের ইনজুরি ধাক্কা না লাগলে অবশ্যই 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 ফেনোমেনন রোনালদো সর্বকালের সেরা বলে আমি দাবি করতাম। কিন্তু আসলে দুর্ভাগ্য সেটা হয় নাই। তারপরেও তার ওই তালিকাতে নাম কেটে দেওয়ার দুঃসাহস কারো নাই। সবশেষে একটা জিনিস বলি, এখন আ ব ক্লাব সামলাচ্ছেন, দুটো ক্লাবের মালিক। ও রিয়াল ভালাদোলিদ আরেকটা কোন ক্লাব, সম্ভবত ব্রাজিলের কোনো একটা ক্লাব। আবার ফুটবল ফেডারেশনে নির্বাচন করতেছেন। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট হবেন। প্রেসিডেন্ট হলে নাকি পেপ্রে নিয়ে যাবেন ব্রাজিলের কোচ করে। ফুটবল নিয়েই আসেন, ফুটবলেই আসেন এবং জুনিয়রদের সঙ্গে খুব দারুণ খাতির। মেসি আর নেইমারের সঙ্গে তো দারুণ খাতির, বিশেষত মেসির সঙ্গে। নিজের ছেলে, তার ওনার ছেলে আবার খুব মেসি ভক্ত। সেই নিয়ে ওনাদের ভিতরে খুব খুনসুটি হয়, সেগুলো আরেকদিন বলবো, আজকে লম্বা হয়ে যাচ্ছে এমনিতেই। তো রোনালদোর জন্য অনেক শুভকামনা। রোনালদো, খুব ধন্যবাদ, খুব ধন্যবাদ আমাদের শৈশব রাঙায় দেওয়ার জন্য। প্রচণ্ড ব্রাজিল বিদ্বেষী এবং আর্জেন্টিনা ভক্ত হওয়ার পরও আপনি, কাফু এবং কার্লোস, এই 3টা লোকের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হবে না। কাফু কার্লোসকে নিয়ে খুব দ্রুতই একদিন বলবো, সেই দিন আসলে বুঝাই দেবো যে এই 3টা লোক আমাদের শৈশব কীভাবে রঙিন করে রাখছে। 3জনকেই ধন্যবাদ, সবচেয়ে বড় ধন্যবাদ রোনালদোকে। সবাই ভালো থাকবেন।